আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনটা তো ভীষণ সোজা কোয়েশ্চেন। বলবে স্যার এটা তো অঙ্ক না, এটা অঙ্ক থেকে জিআই রয়েছে বেশি। আজ মঙ্গলবার, বলছে আজ থেকে 53 দিন বাদে কি বার হবে? হোয়াট ডে ইট উইল বি আফটার 50 days ইফ টুডে ইজ টুইসডে। তাই তো? তাহলে আজ মঙ্গলবার, তুমি জানো যে, দেখো যারা পারো বা যারা জানো তারা এই কোয়েশ্চেনটা জাস্ট উড়িয়ে দেবে, 1-2 সেকেন্ড সময় লাগবে। যারা জানো না তাদের জন্য বলবো আমি যে আমরা আমাদের ভাবনাটা হবে এরকম যে আমাদের ধরো সাপোজ আজকে আমাদের কী বার? আজকে আমাদের শনিবার। তো একদিন তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে আজকে শনিবার, একদিন বাদে কী বার হবে, তুমি তাকে কী বলবে? বলে স্যার রোববার হবে। 2 দিন বাদে? বলে স্যার সোমবার হবে। 7 দিন বাদে? বলে স্যার সেম হবে। তাহলে আমরা জানি প্রতি 7 দিন অন্তর সেম বার ফিরে আসে, মানে 7 দিন অন্তর, 14 দিন অন্তর, 21 দিন অন্তর সেম বার ফিরে আসে। তাহলে আজকে যে বার 7 দিন বাদে যদি সেম বার হয়, তাহলে 8 দিন বাদে তোমাকে যদি প্রশ্ন করে যে আজকে শনিবার, হোয়াট ডে ইট উইল বি আফটার 8 days, 8 দিন বাদে কি বার? তা তুমি বলবে 8 দিন মানে 7 + 1, তাহলে 7 দিন বাদে সেম বার, 8 দিন মানে একদিন এগিয়ে গিয়ে রোববার হবে। বললাম আজ শনিবার, বলো তো 23 দিন বাদে কী বার হবে? তাহলে 23-এর আগে 7-এর কোন মাল্টিপলটা আছে? বলবো স্যার 21, তাহলে 21 দিন অবধি সেম হবে। 23 বলতে আরও 2 দিন পর, বলবো সোমবার। তো আমাকে বলছে আজ 53 দিন বাদে, তাহলে 53 দিন বাদে মানে আমরা দেখবো 53-এর আগে 7-এর কোন মাল্টিপলটা আছে? বলবো 7 × 7 = 49, তাহলে তার মানে বলবো যে 4 দিন, 7টা উইক পেরিয়ে গিয়ে 4 দিন বাদে, মানে আজ থেকে 53 দিন বাদে এই প্রশ্নটা তোমায় করা, আর 4 দিন বাদে কত এই প্রশ্ন করা সেম। তাহলে আজকে যদি মঙ্গলবার হয়, তাহলে মঙ্গলবার থেকে তুমি 4 দিন হিসাব করে নাও না ভাই, সকলে পারবে তো না? মঙ্গলবারের পর 4 দিন মানে হচ্ছে স্যার বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার। তাহলে আমরা উত্তরে বলবো যে আজ যদি টুইসডে হয় তাহলে 4 দিন বাদে শনিবার হবে। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসে যাওয়া কোয়েশ্চেন। এখানে আমাকে আরও বড় ডেটা দিতে পারতো যে আজকে মঙ্গলবার তোমায় বললো যে বলো তো 100 দিন বাদে কী বার হবে, তুমি সহজে বলতে পারতে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, তোমাদের এই প্রশ্নটা আমি করবো। হ্যাঁ, তোরা বললাম আজ শনিবার, তবে দাঁড়া 35th ডেটা কি বার হবে? এটা তোমার প্রশ্ন। হ্যাঁ, আমি অপশান দেব, দাঁড়া। এটা কোথায় উত্তর দেবে? বলবে স্যার আমরা জানি কোথায় উত্তর দেব, এটা কমেন্ট সেকশনে আমরা উত্তর দেব। কিন্তু মনে রাখবে এটা তোমাদের হোমওয়ার্ক। শোনো ভাই, একটা কথা বলে রাখি, মনে রাখবে অতটাও সহজ নয় যে কোয়েশ্চেন তোমাকে আমি দিয়েছি। ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে দরকার বলে কারোর সঙ্গে ডিসকাস করে উত্তর দেবে। ক্লিয়ার করতে পারলাম? পরের কোয়েশ্চেন তোমাদের সঙ্গে আসি। 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টা দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়। দেখো এই অঙ্কটা আমরা বারে বারে বিভিন্ন পরীক্ষাতে রিপিট পাই। কি বলছে? 4টি দ্রব্যের বিক্রয় মূল্য, দেখো এই হচ্ছে আমার ক্রয় মূল্য, মন দিয়ে দেখবে, যাকে আমরা ইংরেজিতে বলি কস্ট প্রাইস। এই হচ্ছে আমার বিক্রয় মূল্য, যাকে ইংরেজিতে বলি আমরা সেলিং প্রাইস। তোমায় ধরো বললাম যে আমাকে কি বলছে? বলছে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 5টা দ্রব্যের ক্রয় মূল্যের সমান। তাহলে এই হচ্ছে আমার সংখ্যার অনুপাত। 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 5টা দ্রব্যের ক্রয় মূল্যের সমান। তাহলে এবার আমরা এখান থেকে মূল্য বার করব। আমরা জানি যে সংখ্যা আর মূল্য উল্টে যায়, একে অপরের রেসিপ্রোকাল। তাহলে 4:5। তাহলে এই পেলাম কি? এটা পেলাম আমরা যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে অনুপাত 4:5। তুমি ক্রয় মূল্যকে অলওয়েজ টান মেরে 100-এ নিয়ে যাবে। আমরা ধরে নেবো যে ক্রয় মূল্যটা 100, সেই রেসপেক্টে দেবো বিক্রয় মূল্য কত আছে। বিক্রয় মূল্য 105 বললে বলবো 5% লাভ। বিক্রয় মূল্য 110 আসলে বলবো 10% লাভ। বিক্রয় মূল্য যদি 95 আসে তাহলে আমরা বলবো 5% লস। তাহলে আমরা 4কে 100-এ নিয়ে গেলাম। 4কে 100-এ নিতে হলে 25 দিয়ে গুণ করতে হয়। তাহলে 5কেও তুমি 25 দিয়ে গুণ করো, বলবো স্যার 125। এবার তুমি বলো তোমাকে কত পার্সেন্ট লাভ? বলবো স্যার 25% গেইন হবে। দেখো তো বুঝলে কি না, বল। বোধগম্য কি হইল না নাই? কও। আমরা পরের কোয়েশ্চেন মুভ করি। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা টুকটুক করে এগিয়ে যাই। এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:5।
5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:7, ওয়াই এর বর্তমান বয়স কত? এইখানে ভিডিওটাকে পজ করো, এবং উত্তরটাকে বলো। দেন যদি না হয় তবে তুমি মিলিয়ে নাও যে অ্যাকচুয়াল সলিউশনটা কি। এই হচ্ছে, ধরো আমাকে বলছে যে 5 বছর পূর্বে, বুঝলে, প্রথমে একটা এক্স লিখবো, পরেরটা ওয়াই লিখবো। 5 বছর পূর্বে মানে আমি লিখলাম এখানে -5, তাহলে তুমি বুঝতে হবে যে 5 বছর পূর্বে। আর এখানে বর্তমানকে লিখলাম 0 মানে বর্তমান। এখন বলছে 5:7, না আমি উল্টো লিখলাম 5 বছর আগে বলেছে 5:7, আর বর্তমান রেশিও বলছে 3:4। ভাই এরকম কি হতে পারে? বলবে কেন স্যার? দেখো আগে যা ছিল এখন কি বাড়তে পারে? যে আগে 5 ছিল এখন 3 হয়ে গেছে, তা কি হয়? কেন এরকম হচ্ছে জানো? কারণ ওদের মধ্যে ডিফারেন্সটা সেম নেই, ওদের মধ্যে ডিফারেন্সটাকে আগে সমান করে নাও। এখানে ডিফারেন্স আছে 2, নিচকে 2 দিয়ে গুণ করো, আর নিচে ডিফারেন্স আছে 1, ওপরকে 1 দিয়ে গুণ করলে আমরা এখানে পাই 5:7, আর এখানে আমরা পাই 3 দুগুণী 6:8। এইবার তুমি খেয়াল করে দেখো 5 বছর আগে ছিল 5:7, আজ 6:8, তাহলে বোথ আর ইনক্রিজড বাই 1 ইউনিট, দুজনেই 1 ইউনিট করে বেড়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বেড়েছে 5 বছর। তাহলে আমরা বলবো এই 1 ইউনিট মানেই, এই বর্ধিত 1 ইউনিট মানেই 5 বছর। এবার আমার থেকে চেয়েছে কি? বলছে ওয়াই এর বর্তমান বয়স কত? ভাই ওয়াই এর বর্তমান বয়স কোনটা? এই হচ্ছে ওয়াই এর বর্তমান বয়স, 1 মানে যদি 5 বছর হয় তাহলে 8 মানে হবে 5 × 8 40 বছর। তাহলে ওয়াই এর বর্তমান বয়স আমরা পেলাম 40 বছর। যদি বলতো এক্স এর বর্তমান বয়স কত, তাহলে কি বলতাম? এখান থেকে কোয়েশ্চেন বিভিন্নভাবে বলতে পারে। ধরো এরকম তোমায় বললো যে আফটার 5 ইয়ার্স তাদের বয়সের অনুপাত কত হবে, তোমায় বলতেই পারে যে এখান থেকে আরও 5 বছর পর। তাহলে বলবো স্যার 5 বছর আগে এটা ছিল, এখন এটা, আরও 5 বছর পর স্যার 1 ইউনিট করে বাড়লে আবার 1 ইউনিট বেড়ে 7:9 হবে। তাহলে এটা হচ্ছে 5 বছর পর, 5 বছর আফটার ওদের বয়সের অনুপাত। এটাও কিন্তু প্রশ্ন হলে আসতে পারে, হয়তো আগের বার আসেনি, এবার এসে গেল। আমি বোঝাতে পারলাম? বলবে না বুঝতে পারলে। আমরা যাই আজকের পরের কোয়েশ্চেনের দিকে। 15 টাকা কেজি দরের চায়ের সাথে কোন অনুপাতে 20 টাকার দামের কেজি দামের চাকে মেশালে 16 টাকা 50 পয়সা প্রতি কেজি চায়ের দাম হবে? এই হচ্ছে প্রথম চা, এই হচ্ছে দ্বিতীয় চা। প্রথম চায়ের দাম 15 টাকা পার কিলো, দ্বিতীয় চায়ের দাম 20 টাকা পার কিলো, ওদের মিক্সারের দাম 16 টাকা 50 পয়সা পার কিলো। এই তো গল্প। আমরা জাস্ট ক্রস বিয়োগ করবো, আমাদের উত্তর বেরিয়ে যাবে। আমরা এখান থেকে উত্তর বিয়োগ করলে পাই 1.50, এখান থেকে বিয়োগ করলে পাই 3.50। যদি দুটোকে আমরা অনুপাত দেখি তাহলে পয়েন্ট কাটবো, 0 কাটবো, তাহলে 35:15 আমরা বলবো 5 দিয়ে কেটে দুটো চাকে আমরা 7:3 এই অনুপাতে মিশিয়েছিলাম। তোমাকে এর উপরে একটা প্রশ্ন আমি করি। তোমাকে ধরো বলা হলো যে দুটি, তখন আমি বললাম যে 6 টাকা প্রতি কেজি, 6 টাকা প্রতি কেজি চা ও 7 টাকা প্রতি কেজি চাকে, প্রতি কেজি চাকে কোন অনুপাতে মেশালে, কোন অনুপাতে মেশানো হলো, না দাঁড়াও, কোন অনুপাতে মিশিয়ে 20% লাভে 7 টাকা 80 পয়সায় বিক্রি করতে হবে। আমার প্রশ্নটা ক্লিয়ার? এটা কিন্তু তোমাদের কোয়েশ্চেন, এটা কিন্তু হোমওয়ার্ক। এই উত্তরটা আমি দেখছি তোমরা অনেকেই হয়তো ক্লাস দেখো, কিন্তু হোমওয়ার্কের উত্তর সবাই করতে চাও না, কমেন্ট সবাই করতে চাও না কেন? অঙ্কগুলো পছন্দ না? আমাকে না? কোনটা বলো তো ভাই, বলবে, হ্যাঁ কমেন্টে লিখবে। নাকি স্যারের এই পরিশ্রমটা পছন্দ না, নাকি মানে কি সমস্যাটা কোথায় আমাকে জানাবে। তুমি কমেন্টে সেটাই জানাও না, স্যার এই জন্য কমেন্ট করি না। 6 টাকা প্রতি কেজি চায়ের সাথে 7 টাকা প্রতি কেজি চাকে কোন অনুপাতে মিশিয়ে 20% লাভে 7 টাকা 80-তে বিক্রি করতে হবে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, কমেন্ট সেকশনে আমাকে জানাবে। বলছে কোনো সংখ্যার 35%-এর মান যদি 91 হয় তবে সংখ্যাটা নির্ণয় করো।
কোনো একটি সংখ্যার 35%-এর মান 91 হলে তুমি অ্যাকচুয়াল সংখ্যাটা নির্ণয় করো। কত সোজা কোয়েশ্চেন দেখো, আমাকে কোনো একটা সংখ্যার 35%-এর মান বলেছে না, তাহলে 35%-এর মান বলে দিয়েছে আর আমাকে সংখ্যাটা চেয়েছে, মানে আমাকে 100%-এর মানটা চেয়েছে। বলো তো হ্যাঁ কি না? আমাকে সংখ্যাটার 35% বলে দিয়েছে আর চেয়েছে কোনটা? 100%। 5 দিয়ে কাটলে 7, এটা 5 দিয়ে কাটলে 20, তার মানে 7-এর মান আমাকে বলে দিয়েছে আর আমার থেকে ওরা 20-র মান পরীক্ষায় জানতে চেয়েছে। তাই 7-এর মানটা বলেছে 91, তাহলে এটার মান আমাকে বলেছে 91। তাহলে 7 মানে যদি 91 হয়, 20 মানে কত তুমি কি বলতে পারবে না? 7 যদি 91 হয়, 20 তবে কত? নিজেরা বলো, পারলে কমেন্ট সেকশনে জানাও, না পারলে বলো স্যার আপনি কোনোদিন এগুলোও পারি না আমরা। চলো পরের কোয়েশ্চেন, নেক্সট বলছে যদি এর 90%, কি বলছে? যদি এর 90% বি এর 30%-এর সমান হয় এবং বি ইকুয়াল টু এর 2x%, তবে এক্স এর মান নির্ণয় করো। ভিডিওটাকে এখানে পজ করো, উত্তর জানাও কমেন্ট সেকশনে, দেন ফিরে আসো, আমার ভিডিও দেখো, দেখো তুমি কতটা সঠিক। চলো আমি করছি। আচ্ছা, এখান থেকে এই যে পার্সেন্ট কাটলাম, বুঝলে? 30 এইখানে 30 দিয়ে কাটলে হবে 1, 30 দিয়ে কাটলে হবে 3, তাহলে আমার জায়গাটা কি আছে? a ইন্টু 3 ইকুয়াল টু বি ইন্টু 1। এইখান থেকে এই বিকে আমরা যদি এদিকে নিয়ে আসি তবে বি ভাগ হয়ে যাবে, মানে a বাই বি, আর 1 এখানে ছিল, 3 চলে গেলে ভাগ হয়ে যাবে। দ্যাট মিনস আমরা এখান থেকে বলতে পারি যে a আর b এর অনুপাতটা 1:3। a আর b এর অনুপাতটা 1:3, মানে a এর মানটা 1 আর বি এর মানটা 3। এর মানটা 1, বি এর মানটা 3। তোমাকে এই যে ফরম্যাটটা বলেছে সেখানে তুমি এ আর বি এর মানটা বসিয়ে দাও, এক্স এর মানটা একা একা বেরিয়ে আসবে। কেমন? তো বি এর মানটা তোমরা পেলাম কত? বি এর মানটা পেলাম 3, তাহলে বি এর জায়গায় বসাও 3। এর মানটা কত পেয়েছি? এর মানটা পেয়েছি 1, তাহলে এর মানটা বসাও 1। এর মানে কি? এর মানে গুণ। এই যে 2x কে লেখো, এই পার্সেন্ট উঠলে আমরা জানি নিচে একটা 100 হয়ে যায়। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। চলো ইকুয়েশন সলভ করি, আমরা দেখি কি হয়। এখানে এই 2 দিয়ে কাটলে এটা 50, আর 50 যদি এদিকে আসে তবে ও 3-এর সাথে মাল্টিপ্লাই বা গুণ হয়ে যাবে, কারণ এদিকে নিচে আছে, ভাগ আছে। তাহলে 50 যদি এ পাশে গুণ করি তাহলে 3 50 150, তাহলে আমরা এক্স এর মান খুব সহজে পেয়ে গেলাম। আমরা বলবো এক্স এর মান 150। আরও হয়তো অনেক প্রসেসে করা যেত, আমার মনে হয়, আমার ধারণা এটা সব থেকে সহজ এবং রাইট ওয়ে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে বলি। বলছে 1728-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? ভালো কোয়েশ্চেন। তো আমরা তার আগে ভাগ পদ্ধতিতে বর্গমূল করার চেষ্টা করব। এখানে কারা কারা ভাগ পদ্ধতিতে বর্গমূল পারো না? যারা পারো না তাদের জন্য আমি দুটো এক্সাম্পল আগে দেখিয়ে নিই। ধরো 1024, তোমাকে বললাম এটার বর্গমূল করো। ধরো বললাম 99856, এটারও বর্গমূল করো। আমরা ভাগ পদ্ধতিতে দুটোরই বর্গমূল করা শিখবো, যারা জানো না। প্রথমে এখানে দুটো করে নিতে হয়, ডান দিক থেকে দুটো করে নাম্বার নিতে হয়। যেহেতু এখানে 5খানা ডিজিট আছে তাহলে দুটো এখানে একটা হবে। এবার কাজটা কি আমার? প্রথমে দেখবো এটার মধ্যে কার স্কোয়ার নাম্বার আছে। আমরা বলবো 3 3 9, এখানে 3 বসাবো, এখানে 9 বসাবো। তো তাহলে এখান থেকে রিমাইন্ডার নামলো 1। ভাগের সময় যেমন একটা করে ডিজিট আসে, এখানে আবার দুটো ডিজিট একসঙ্গে নামবে, 124। এখানে 3-এর দ্বিগুণ আসবে 6। তাহলে আমরা এবার এখানে যা বসাবো, মানে ধরো আমরা 1 বসাচ্ছি 61, তাহলে 61-কে 61 করবো। যদি 2 বসাই তাহলে বলবো 62 × 2। মানে আমি কি বলতে চাইলাম, এখানে যা বসাবো এখানেও তাই বসাবো। কিরকম? এই 62 বসালাম, এখানে 2 বসাবো, তাহলে 62 × 2 করলে 124 মিলে গেল। তাহলে আমরা বলবো এই নাম্বারটা হলো 32-এর স্কোয়ার। মানে আমরা এখান থেকে বলবো 32-কে স্কোয়ার করলে 1024 হয়। আমার ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার আসি এই কোয়েশ্চেনটা। একই রুল, 9 মানে 3 3 9, এখানে দুটো ডিজিট নামবে 98। 3-এর ডবল আসবে 6, একবারই যাবে, কারণ 61 1 61। এখানে নামবে 7, এখানে নামবে 3, এখানে আসবে 56। এবার এখানে আমরা 31-এর ডাবল নেব 62, 6 বার যাবে। তাহলে 6 6 36, 3 হাতে 6 2 12 3 15 হাতে 1, 36 একে 37, ভাগ মিলে যাওয়ায় আমরা বলবো 316-কে বর্গ করলে 99856 হয়। দেখো এই যে রুল দেখালাম, তোমাদের কারোর মনে হতে পারে যে স্যার আমরা এই রুল শিখছি কেন, আমরা তো শর্টকাট জানি। শর্টকাট আমিও তোমাকে দেখিয়েছি, আমার ভিডিও আছে আগে, কিন্তু এই রুলটা জানতে হবে আমাদের এই অঙ্ক করার জন্য। দেখো করছি আমি। আমাকে বলছে 1728-এর সাথে
তাকে যোগ করলে নাম্বারটা স্কোয়ার হবে। আমি সহজে করব, এখানে বলবো 4 4 16, এখানে নামবে 1 128, এখানে 4 ডবল 8, দেখবো কবার যায়, দেখো আমরা দেখলাম যদি 81 কে 81 করি তাহলে আমরা বিয়োগ করে কিছু একটা মান আসবে, তার মানে যদি বলতো কত বিয়োগ করলে নাম্বারটা স্কোয়ার হবে আমরা সেটা করতাম। তাহলে বিয়োগ করলে স্কোয়ার হবে, সেটা হচ্ছে 41 স্কোয়ার। তারপরে আমি এটা বুঝলাম যে 1728 আগে 41 স্কোয়ার আছে, তাহলে কত যোগ করলে স্কোয়ার হবে, মানে আমরা নিশ্চয়ই 42 স্কোয়ারের মানটা বার করতে হবে। তাহলে এখানেই তুমি 1 না করে তুমি এখানটাই 2 করে দাও, তাহলে বলবো 82 দুগুণী 164। দেখো তো কতটা বাড়তি নিতে হচ্ছে তোমাকে, খেয়াল করো। 8 4 মানে 6, 2 এর আগে 3 3 36। আমি এখানে দেখতে পেলাম যে 36 যদি আমরা যোগ করি, যদি 1728 সাথে আমরা 36 যোগ করি, তবে নাম্বারটা একটা বর্গ সংখ্যা হবে, এবং নাম্বারটা কার বর্গ হবে, এবং নাম্বারটা 42 বর্গ হবে। আমরা এখানে তোমাদের একটা প্রশ্ন করব। 6 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো। আমাকে তোমরা এটা প্রসেস জানাবে, হ্যাঁ, যখন তুমি এটা যখন তুমি কমেন্ট সেকশনে, ধরো তোমার এটা হোমওয়ার্ক থাকছে, তো যখন তুমি এটা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, যখন তুমি এটা আরও অঙ্ক আছে, হ্যাঁ, যখন তুমি আমাকে এটা কমেন্ট সেকশনে জানাবে, তখন তুমি জানাবে যে যে অঙ্কটা কিভাবে করতে হবে। 6 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা কি, তোমাকে একটু আমি ক্লু দিয়ে দিই। 6 অঙ্ক মানে 1-এর পর 5টা শূন্য, 5টা শূন্য মানে আমরা এখান থেকে বর্গমূল করা শুরু করব, করে দেখব কোথায় গিয়ে থাকে, কি করব আমরা। তুমি এটা ডেসক্রিপটিভ ওয়েতে আমাকে কিন্তু লিখে দেবে কমেন্ট সেকশনে। তোমাদের এই কমেন্টগুলোর জন্যই কিন্তু আমার শরীর খারাপের পরেও আমি ক্লাস করাই, যে এত ছেলে মেয়ে আমাকে ভালোবাসে, এত ছেলে মেয়ে আমার ক্লাস রেগুলার বেসিসে করে। একটা করে কমেন্ট কিন্তু জানাবে তোমরা, এটা কিন্তু তোমাদের কর্তব্য। ক্লিয়ার করতে পারলাম? চলো পরের কোয়েশ্চেন। আমি এই যে এখন রেকর্ড করছি, তুমি জানো না, আমি কিন্তু তুমি জানো যারা ক্লাস করছো, আমার কিন্তু মাঝে জ্বর হয়েছে, ওষুধের ওপর দাঁড়িয়ে আছি। তো এই যে রেকর্ড করছি, এখনও কিন্তু আমার শরীর ভালো না, আমি এখন অনেক রাত বাজে, আমি রেকর্ড করছি আজকে। চলো, 3টি সংখ্যার অনুপাত 1:2:3, তাদের গসাগু যদি 12 হয় তবে বৃহত্তম সংখ্যাটা কত? আমরা মনে রাখবো এখান থেকে। দেখো, আমরা সহজে যদি ভাবি, তাহলে একটা সংখ্যা x, একটা সংখ্যা 2x, একটা সংখ্যা 3x, তাই তো? তাহলে একটা x, একটা 2x, একটা 3x। আমি এই x, 2x আর 3x এর মধ্যে যদি নর্মাল ওয়েতে গসাগু করতাম ফ্যাক্টরাইজ পদ্ধতিতে, 3টের মধ্যে কমন কাকে পেতাম? বলতাম স্যার x কে কমন পেতাম, তাহলে এখানে হতো 1, এখানে 2, এখানে 3। তাহলে আমরা এখান থেকে বলতাম যে গসাগু হচ্ছে x, আমরা এখান থেকে বলতাম লসাগু হচ্ছে 3 দুগুণী 6 ইন্টু x, 6x। তাহলে আমাকে যখন আমাকে গসাগুটা বলেছে 12, তাহলে x এর মানটা আমি পেয়ে গেছি 12। তাহলে যদি এলসিএম চাইতো এখান থেকে আমার কাছে, তাহলে বলতাম 6 12 72। আর আমাকে নাম্বারগুলো চাইলে বলবো যে x মানে 12, 2x মানে 24, 3x মানে 36। আমাকে বলছে বড় সংখ্যা নির্ণয় করো, আমরা বলবো 36। এটা হচ্ছে তোমাকে অ্যাকচুয়াল মেথড বা প্রসিডিওর দেখিয়ে দিলাম। আমাকে যদি কোনো সময় এখান থেকে লসাগুটা বার করতে বলে, আমরা তখনও কিন্তু এটাকে অনেক সহজে উত্তর বলে দেবো। আশা করছি বুঝতে পেরেছো। দেখো, এই যে অঙ্কগুলো তুমি দেখতে পাচ্ছ এখানে, বেসিক্যালি এই কোয়েশ্চেনগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারে এসে যাওয়া। তো কারোর মনে হতে পারে যে স্যার এগুলো ভীষণ সহজ কোয়েশ্চেন। সহজ বা কঠিন বলে নয়, যেগুলো পরীক্ষায় এসছে তোমরা খাতায় কিন্তু নোট করে নেবে। এবং এই কোয়েশ্চেনগুলোই না বারবার রিপিটেশন হয়, ডেটা বদলে বা সেম টাইপ রেখে একটু আলাদা করে দিয়ে। তো এগুলোকে আমরা ঠিক মতন শিখে নেব। কি বলছে দেখে নিন। যদি দুটি সংখ্যার গুণফল 2160 এবং গসাগু 6 হয়, সংখ্যা দুটির গসাগু ও লসাগুর অনুপাত কত? দেখো, বেসিক্যালি যখন এই অঙ্কটা করতে যাবো আমরা, তো একটা ফর্মুলা আমাদের জানা আছে, বা যারা জানো তারা শুনে নাও। প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ ইকুয়ালস টু প্রোডাক্ট অফ দেয়ার এইচসিএফ অ্যান্ড এলসিএম। দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু ও গসাগুর গুণফলের সমান। কিরকম? আমরা জানি যে এইচসিএফ ইন্টু এলসিএম ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বার, মানে ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার, তাই তো?
এই তো, চলো, ঠিক আছে, ঠিক আছে। আমাকে বলছে যে গুণফলটা 2160, সংখ্যা দুটির গুণফল 2160। আমাকে বলছে গসাগুটা বলছে আমাকে 6, আমাকে এলসিএমটা বলে দেয়নি। তো এই সূত্রের দ্বারা আমরা এলসিএমটা কিন্তু এখান থেকে সহজে বার করতে পারবো, যে এইচসিএফ আর এলসিএম এর গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটোর প্রোডাক্ট। তাহলে এখান থেকে আমরা এলসিএম কত পাই, 6 দিয়ে ভাগ করো, 3 6 18, 3 36, 6 6 36, মানে 360। আমরা এলসিএম পেয়ে গেলাম 360, আর আমরা এইচসিএফ জানি 6। আমাকে বলছে গসাগু ও লসাগুর মধ্যে অনুপাত কত। তাহলে গসাগু এবং এই হচ্ছে আমার লসাগু, যদি কাটাকাটি করি 6 দিয়ে এদিকে 1, এদিকে 60, বলবো গসাগু আর লসাগুর অনুপাত 1:60। ক্লিয়ার না? ক্লিয়ার না? যাবো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা। চলো দেখি পরের কোয়েশ্চেন কি আছে। একটি আয়তক্ষেত্রে বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 100 ও 80। চলো আমরা ড্র করি। দাঁড়াও, এই একটা আয়তক্ষেত্র বাগান, যার এটা বলছে আমাকে 100 আর প্রস্থ বলছে আমাকে 80। বলছে এর চারদিকে একটা রাস্তা আছে, এই বাগানটাকে ঘিরে একটা রাস্তা আছে, যে রাস্তার 10 মিটার চওড়া, যে রাস্তা 10 মিটার চওড়া। আচ্ছা, রাস্তা যদি 10 মিটার চওড়া হয়, ভালো করে খেয়াল করো, রাস্তা বলছে আমাকে 10 মিটার চওড়া, তো তার মানে আমরা বলতে পারি যে এখান থেকে এইটুকু 100, হ্যাঁ কি না বলো? দেখো, দেখো, এইটুকু যদি 100 হয়, তাহলে এখান থেকে এইটুকু 100 হবে, এ পাশটা 10, এ পাশটা 10, তার মানে আলটিমেটলি 20 বাড়বে। তাহলে লেন্থ কত হবে? লেন্থ, তাহলে বাইরেটা লেন্থ হবে এদিকে 10, এদিকে 10 বাড়লে মানে 120, আর বাইরের রেক্ট্যাঙ্গেলটার ব্রেথ হবে 80 ছিল, তো এখান থেকে এতটা 80, এদিকে 10 বেশি 10 বেশি মানে 100। তাহলে আমরা এখানে দুটো রেক্ট্যাঙ্গেল পেলাম, যে একটা রেক্ট্যাঙ্গেলের বড় রেক্ট্যাঙ্গেলটার দৈর্ঘ্য 120 আর প্রস্থ 100, আর ছোট রেক্ট্যাঙ্গেল মানে ভেতরেরটার দৈর্ঘ্য 100, প্রস্থ 80। আমাকে বলছে এই রাস্তার ক্ষেত্রফল কত। এই রাস্তাটা কত এরিয়া জুড়ে আছে, মানে আমাকে বার করতে হবে বড় রেক্ট্যাঙ্গেলের এরিয়া, তার থেকে ছোট রেক্ট্যাঙ্গেল বাদ দিলে রাস্তা পেয়ে যাব। তাহলে আমরা জানি রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা মানে হচ্ছে রেক্ট্যাঙ্গেলের এরিয়া বা ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে দৈর্ঘ্য আর প্রস্থ মানে বাইরেরটার এরিয়া হবে 120 ইন্টু 100, আর ভেতরটার এরিয়া হবে 100 ইন্টু 80। যদি আমরা গুণ করে দুটোকে বিয়োগ করি, এবার তোমরা এখান থেকে মান বার করে বিয়োগ করতে পারো, আমি বলবো দুটো থেকে 100 কমন নাও। তাহলে 100 কমন নিলে প্রথমটায় পড়ে থাকে 120, পরেরটায় পড়ে থাকে 80, তাহলে 120 মাইনাস 80 মানে 40। আমরা উত্তরে বলবো রাস্তার এরিয়া 4000। বলো তো ক্লিয়ার কিনা? আমরা উত্তরে বলবো যে রাস্তার এরিয়া 4000। চলো আমরা যাই আজকের পরবর্তী প্রশ্ন দিকে। তার আগে একটা কোয়েশ্চেন তোমাদের করে রাখি, দাঁড়াও, তোমার একটা প্রশ্ন আমি তার আগে করে নিই, যেটাই তোমরা কমেন্ট সেকশনে উত্তর করবে। এই একখানা রেক্ট্যাঙ্গেল আছে, ভেতরে একটা দৈর্ঘ্য বরাবর একটা প্রস্থ বরাবর দুটো রাস্তা আছে। একটা মেন রেক্ট্যাঙ্গেল আছে, যে রেক্ট্যাঙ্গেলটার লেন্থ হচ্ছে 17 মিটার আর ব্রেথ হচ্ছে 12 মিটার। ভেতরে 2 মিটার চওড়া রাস্তা আছে, ভেতরে একটা লেন্থের সঙ্গে প্যারালাল, একটা ব্রেথের সঙ্গে প্যারালাল, 2 মিটার চওড়া রাস্তা। তাহলে তোমাকে বলতে হবে এখানে রাস্তার এই টোটাল যে রাস্তাটা আছে, এই রাস্তাটার ক্ষেত্রফল কত। তোমাকে বলতে হবে ওই রাস্তার ক্ষেত্রফল কত। আমি অপশান দিচ্ছি 54 বর্গমিটার, 58 বর্গমিটার, 4 বর্গমিটার, 60 বর্গমিটার। তোমরা এটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে উত্তরটা কি হবে। না পারলে সেটাও বলবে, আমি এর উপর একটা ব্যাখ্যা নিয়ে একটা ক্লাস করিয়ে দেবো। নেক্সট, একটি মোটর আরোহী বলছে কোনো একটি মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিলোমিটার পার আওয়ার বেগে গেল এবং বি থেকে এতে ফিরে এলো 30 কিলোমিটার পার আওয়ার বেগে। টোটাল জার্নিতে ওর অ্যাভারেজ গতিবেগ কত হলো। এটা অনেক বড় করে করা যায়, বোঝানো যায়, আমরা ছোট করে শুধু শর্ট নিয়মটা বলে দিই। মনে রাখবে দুটো সেম ডিস্টেন্স যদি একবার এ কিলোমিটার পার আওয়ার বেগে চলে আর একবার বি কিলোমিটার পার আওয়ার বেগে চলে,
দুটো ডিস্টেন্স মিলিয়ে টোটাল জার্নিতে অ্যাভারেজ গতিবেগটা হবে 2ab বাই a প্লাস বি। মনে থাকবে কি বললাম? এটা সূত্রের আকারে মনে রাখবেন যে দুটো সেম ডিস্টেন্স, এরকমও হতে পারে যে ও কোনো জায়গা থেকে কোনো জায়গা গেল এবং ফিরে এলো, তার মানেও কিন্তু দুবারই সেম ডিস্টেন্স কভার করলো। তা দুটো সেম ডিস্টেন্স যদি একবার এ স্পিডে আর একবার বি স্পিডে কভার করে, টোটাল জার্নিতে অ্যাভারেজ গতিবেগ হবে 2ab বাই a প্লাস বি। তাহলে আমার এই অঙ্কটায় এ এর মানটা হচ্ছে আমার 20 কিমি পার আওয়ার, বি এর মানটা হচ্ছে 30 কিমি পার আওয়ার। তাহলে আমার এই অঙ্কটা অনুযায়ী অ্যাভারেজ স্পিড হবে 2 × 20 × 30 বাই 50 এত কিলোমিটার পার আওয়ার। তুমি কাটাকাটি করো, দাঁড়াও, 5 দিয়ে কাটলে 6, 6 দুগুনি 12, 12 দুগুনি 24, আমি বলবো 24 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার না? ক্লিয়ার না? চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে। এরকম ছোটো ছোটো সেশন আমি রেগুলার আনবো, তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমাদের চাহিদা অনুযায়ী কিন্তু কাজ হবে। তোমাদের দেখবে আমি লাস্ট 2 মাস আগে মর্নিং ওয়াক সেশন নিয়ে এসেছিলাম, রোজ একটা করে অঙ্ক করাতাম। তার পরের মাসে মানে গত মাসে আমরা তার সলিউশন সিরিজ নিয়ে আসলাম, যে অঙ্কগুলো হোমওয়ার্ক দিতাম সেই অঙ্কগুলোকে এখন আমি প্রিভিয়াস ইয়ার করাচ্ছি। এভাবে আমরা ডিফারেন্ট ওয়েতে চেঞ্জ হবো তোমাদের চাহিদার উপর। আমাকে প্রচুর ছেলেমেয়েরা কমেন্ট করেছিল যে স্যার প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো আমরা তো পাই, ইউটিউবে প্রচুর জায়গায় আছে, কিন্তু তার সঠিকভাবে প্লেলিস্ট পাই না। কখনো আমরা কোনো একটা ইয়ার পেলাম, কখনো পেলাম না, আমরা হাতড়াই। তার জন্য আমি একটা জায়গায় প্লেলিস্ট করে সমস্ত অঙ্ক ফেলে দিচ্ছি, যেন তোমাদের যখন প্রয়োজন পড়বে তো যাও দেখে নিতে পারো। বলছে এবি মানে 25, আমাকে বলছে এবির মান হচ্ছে 25। তাহলে এবির মান 25 মানে এ ফর 2 আর বি ফর 5। আমাকে বলছে বিসি মানে 57, তাহলে বি ফর 5, সি ফর 7। আমাকে বলছে বিডি, আমাকে বলছে বিডি, দেখো বি মানে তো আমি 3 জায়গাতেই পেয়ে গেছি 5, তাহলে বি মানে 5, তাহলে বলছে বিডি মানে 58, তাহলে ডি মানে নিশ্চয়ই 8। আমাকে এবি মানে তার কোড বলে দিয়েছে, বিসি মানে তার কোড বলে দিয়েছে, বিডি মানে তার কোড বলে দিয়েছে। আমার থেকে চেয়েছে কি? আমার থেকে চেয়েছে সি এ ডিবি। তাহলে সি এর মানটা কত তুমি দেখে নাও, সি এর মানটা 7, এ এর মানটা 2, ডি এর মানটা বলো স্যার ডি এর মানটা 8 এবং বি এর মানটা 5, তাহলে 72, 85 উত্তর আছে। মানে এই কোয়েশ্চেন গত বছর এসছে বা তার আগের বছর এসছে, বা এগুলো বারবার রিপিটেশন হয়, একটু ডেটা চেঞ্জ হয়, একটু কোয়েশ্চেন চেঞ্জ হয়। তো আমরা যদি প্রথম আমাদের উচিত এগুলোকে খুব ভালো করে শিখে নেওয়া বা করে নেওয়া, দেন আমরা এর ওপর বেস করে দাঁড়িয়ে অন্যান্য অঙ্কগুলো করব। কোয়েশ্চেন কি বলছে পড়ে নিই। 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিমি পার আওয়ার ও 48 কিমি পার আওয়ার বেগে আসতে থাকলো, তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? আমাকে বলছে একটা ট্রেন আসছে এ পাশ থেকে, একজন আসছে এ পাশ থেকে, একটা স্পিড 42, একটা স্পিড 48, বাট কিলোমিটার পার আওয়ার। একটা ট্রেনের লেন্থ 137, একটা ট্রেনের লেন্থ 163 মিটার। তারা একে অপরকে ক্রস করতে কত সময় নেবে? আমাদের বেসিক্যালি একটা কথা তোমাদের মনে রাখতে হবে যে আমরা যখন একটা ট্রেন যখন অপর ট্রেনকে ক্রস করে, তখন টোটাল ডিস্টেন্স কভার করে দুটো ট্রেনের লেন্থের যোগফল। তো আমরা এখানে একটা কি করব, আমরা এখান থেকে পাবো যে ডিস্টেন্সটা ওরা কভার করবে, যে ডিস্টেন্সটা ওরা কভার করবে তার মানটা 137 প্লাস 163 ইকুয়াল টু 300 মিটার। যে ডিস্টেন্সটা ওদের কভার করতে হবে তার মানটা কত? 300 মিটার। আচ্ছা, যখন দুটো ট্রেন একই দিকে যায় তখন আপেক্ষিক বেগ হয় দুটো ট্রেনের স্পিডের বিয়োগফল, আর যখন উল্টো দিকে যায় তখন স্পিডের যোগফল। তাহলে আমরা এখান থেকে আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি কি পাবো? এখানে আমাকে বলছে যে ট্রেন দুটি পরস্পরের অভিমুখে বা দিকে আসে, মানে একটা ট্রেন এদিকে আসছে, একটা এদিকে আসছে, তাই পরস্পরের অভিমুখে আসছে মানে ওদের রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ হয়ে যাবে দুটো স্পিডের যোগফল, মানে 42 প্লাস 48, আমরা যোগ করলে পাই 90 কিলোমিটার পার আওয়ার। এবার যেহেতু 90 কিলোমিটার পার আওয়ার আছে আর ওটা মিটারে আছে, আমরা জানি স্পিডের ইউনিট কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড নিয়ে যেতে হলে আমরা জানি যে 5/18 দিয়ে গুণ করতে হয়, তবে সে কি হয়ে যায়, তবে ইউনিটটা হয়ে যায় মিটার পার সেকেন্ড। দেখি তো কত হয়, 18 দিয়ে কাটলে 5, 5 5 25, তাহলে 25 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ডিস্টেন্স পেয়ে গেলাম যে কতটা ওদের কভার করতে হবে, আমরা স্পিড জেনে গেলাম যে কত স্পিডে কভার করছে। আমরা এখান থেকে বলতে পারি রিকোয়ার্ড টাইম, যে টাইম কত লাগবে। আমরা জানি টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্সটা হচ্ছে 300 মিটার
আর স্পিড হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। দেখো তো কাটাকাটি করলে কি দাঁড়াবে, 25 একে 25, 25 দুগুণি 50, মিটার মিটার কাটবে, সেকেন্ড চলে যাবে উপরে। আমরা উত্তরে বলবো যে 12 সেকেন্ড সময় লাগবে। তবে ট্রেন দুটো একে অপরকে অতিক্রম করতে 12 সেকেন্ড সময় নেবে। আমি কি ক্লিয়ার করতে পারলাম? বলবে তোমরা আমার অঙ্কের ক্ষেত্রে যেখানে যে স্টেপটা বুঝতে অসুবিধা হবে আমাকে সেখানে তোমরা পজ করে একবার একটা কমেন্ট জানিয়ে দেবে। আর 2 নম্বর কথা হচ্ছে যখন অঙ্কটা তুমি ফার্স্ট পাবে তখন তাকে আগে পজ করে আগে নিজে একবার অ্যান্সার করে নেবে, দেন তুমি মিলিয়ে নেবে। কি বলছে পরের কোয়েশ্চেন দেখে নি, ভালো কোয়েশ্চেন। সম পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি এস ও আর হয় তবে এস আর এর থেকে বড়, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে এস ধরা হচ্ছে, রেক্ট্যাঙ্গেলে আর হওয়ায় ক্ষেত্রফলকে আর ধরা হচ্ছে। দুটো বলছে পরিসীমা সমান, পেরিমিটার ইকুয়াল, তবে এস কি আর এর থেকে বড়, এস কি আর এর থেকে ছোট, দুজনেই কি সমান, এরকম প্রশ্ন আমায় করছে। দাঁড়াও, এই হচ্ছে আমাদের, ধরো এই হচ্ছে বর্গক্ষেত্র, আর ধরো এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। আমরা বর্গক্ষেত্রের ছবি এঁকে নিলাম, আমরা আয়তক্ষেত্র এঁকে নিলাম। এবার আমাকে এটা বলছে এরিয়াটা এস, এটার এরিয়াটা বলছে আমাকে আর, এরিয়া, হ্যাঁ ক্ষেত্রফল। আমাকে বলছে দুটোর পেরিমিটার সমান, পেরিমিটার মানে এই চারদিকটার বাহুর যোগফল যা, এই চারটে বাহুর যোগফল তাই, এটা আমাকে বলে দিয়েছে। আমি এবার তোমাদের সহজে বোঝানোর জন্য এর কাজ করি। আমরা ধরে নিই এর বাহুটা 10 আছে, ধরে নিই, তাহলে এটার পেরিমিটার বা পরিসীমা কত হবে? বাহু যদি 10 থাকে তাহলে পরিসীমা কত হবে বলো? বাহু 10 হলে 4 10 40, তাহলে পরিসীমা 40, তাহলে এরও পরিসীমা তো আমাকে 40ই বানাতে হবে। তাহলে এর পরিসীমা 40 বানাতে হলে আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল টু 40, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত হবে? ওই রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে 2 দিয়ে ভাগ করলে 20, তাহলে এক কাজ করো তুমি এটাকে 15 আর 5 ধরো। দেখো পেরিমিটার 40ই হচ্ছে, 15 5 20, 15 5 20, 20 20 40, তুমি 12 8 ধরো, তুমি 19 1 ধরো, তুমি 11 9 ধরো। এবার তুমি পরিসীমা দেখো সমান সমান হয়ে গেছে, এটাও 40 এটাও 40। এবার এটার এরিয়া বার করো, মানে এস, তাহলে এটার ক্ষেত্রে এখন এস এর মান কত হবে? আমরা জানি বাহু স্কোয়ার, তাহলে বাহু স্কোয়ার মানে 100। আর এর এরিয়া আর, এরিয়া কত হবে? লেন্থ ইন্টু ব্রেথ, কত পাচ্ছি? 75। দেখো তো কে বড়, এস বড় না আর বড়? আমি বলবো স্যার এস অবশ্যই বড় আর এর তুলনায়, তাই হচ্ছে না? তাহলে আমরা এখান থেকে দুটো জায়গা মনে রাখবো, শুনে নাও। এক, পরিসীমা যখন সেম, পরিসীমা যখন একই, তখন যদি এরিয়া বা ক্ষেত্রফল বার করতে হয় সবসময় মনে রাখবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের থেকে বড় হয়। একইভাবে মনে রাখবো 2 নম্বর, যদি ক্ষেত্রফল সমান হয়, মানে এরিয়া, যদি এরিয়া সমান হয়, যদি পরিসীমা সেক্ষেত্রে বার করতে বলে তখন সবসময় বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের থেকে ছোট হবে। এই দুটো তথ্য মনে রাখবে, খুব স্বাভাবিক না? দেখো তুমি খেয়াল করে দেখো, ক্ষেত্রফল যদি সমান বানাতে হতো তাহলে এখানে 100 আছে, এটাকে যদি 100 বানাতে হতো তাহলে দৈর্ঘ্য বা প্রস্থ কোনো একটাকে আরও বানাতে হতো। যদি আরও আমরা যেমন ধরো 20 আর 5 তখন করতে হতো, অটোমেটিক পরিসীমা বেড়ে যেত। তাহলে ক্ষেত্রফল সমান হলে এটার পরিসীমা বড়, আর পরিসীমা সমান হলে এটার ক্ষেত্রফল বড়, এটা আমাকে মনে রাখতে হবে। ভালো কোয়েশ্চেন, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। চলে যাই আমরা পরের কোয়েশ্চেনে। কোন ত্রিভুজের 3টি কোণের মান 3x 2x - 7 এবং 4x - 11, x এর মান কত? আমরা জানি সামেশন অফ ট্রায়াঙ্গেল অফ এনি ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। কোনো একটা ত্রিভুজের 3টি অ্যাঙ্গেলের যোগফল 180 ডিগ্রি। তাহলে এখানে প্রথম অ্যাঙ্গেলটা বলছে আমাকে 3x, তারপরেরটা বলছে 2x - 7, তারপরেরটা বলছে আমাকে 4x - 11। 3টি অ্যাঙ্গেলের যোগফল আমরা জানি সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে এবার যোগ বিয়োগ করো, 3 আর 2 5 আর 4 9, 9x, এই 11 আর সাথে 18 যদি ওদিকে চলে যায় তাহলে 18 যোগ হয়ে যাবে 198। তাহলে 9x মানে যদি 198 ডিগ্রি হয় তাহলে x মানে কত হবে? 198/9। ভাগ তো সবাই করতে পারবে, 9 দুগুণি 18, 9 দুগুণি 18, আমরা বলবো x এর মানটা 22 ডিগ্রি। তোমাকে এখান থেকে তোমাকে যদি বলতো যে তুমি 3টে কোণকে সেপারেটলি বলো, যে প্রথম কোণটা কত,
দ্বিতীয় কোণটা কত, তৃতীয় কোণটা কত, বা তোমায় বলতো যে ধরো বললাম ফাইন্ড দ্য ডিফারেন্স, এক্স এর মান না আছে এরকম চাইলো, ফাইন্ড দ্য ডিফারেন্স অফ গ্রেটেস্ট অ্যান্ড লোয়েস্ট অ্যাঙ্গেল। তোমাকে বলা হলো ওই ত্রিভুজের সব থেকে বড় এবং ছোট কোণের বিয়োগফলটা তুমি বার করো। তোমার কাছে প্রশ্ন এটা হোমওয়ার্ক, তোমরা একটা কমেন্ট সেকশনে উত্তর দেবে। 4 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা এই অঙ্ক আমি করাবো না, 2x তার 5% মানে 5/100 ইকুয়াল টু 0.01 মানে 1/100। তোমরা এটাকে সলভ করো, করে এক্স এর মানটা আমায় কমেন্টে জানাও, ঠিক আছে? আমি দেখবো কারা কারা আমায় কমেন্ট করলো এবং রেগুলার কারা কারা ক্লাস সেই মনোযোগ দিয়ে করছে। ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিলোমিটার পার আওয়ার এবং 8 কিলোমিটার পার আওয়ার হলে স্থির জলে ওই নৌকাটা 24 কিমি যেতে কত সময় নেবে? স্রোতের অনুকূল মানে কি? আমরা জানি স্রোতের অনুকূল মানে বোট প্লাস কারেন্ট, স্রোতের প্রতিকূল মানে বোট মাইনাস কারেন্ট। তো আমরা দেখো আমাদের যদি তুমি মনে রাখবে যে ডাউনস্ট্রিমে বেগ যদি আমাকে দেওয়া থাকে, আর আপস্ট্রিম যদি দেওয়া থাকে, ডাউন মানে হচ্ছে স্রোতের অনুকূল আর আপস্ট্রিম মানে স্রোতের প্রতিকূল। মনে রাখবে এখান থেকে যদি স্থির জলে বোটের বেগ বার করতে হয় তাহলে আমরা ডাউন প্লাস আপ বাই 2 করি, আর যদি কারেন্টের বেগ আমাকে বার করতে হয় তাহলে আমরা ডাউন মাইনাস আপ বাই 2 করি। এক্সাম্পল শুধু তোমাদের বলি আমি, ধরো তোমায় বলা হলো যে বোটের বেগ, তুমি খেয়াল করে দেখো, ধরলাম বোটের বেগ 12, ধরলাম কারেন্টের বেগ ধরলাম আমরা 3 বা 4, আমি তোমাকে এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। বোটের বেগ 12, কারেন্টের বেগ 4, তাহলে ডাউনস্ট্রিমে বেগ কত হবে? আমরা জানি ডাউনস্ট্রিম মানে বোট প্লাস কারেন্ট, তাহলে 12 আর 4 16। আপস্ট্রিমে বেগ কত হবে? 12 থেকে 4 গেলে 8। তো আমাকে কোয়েশ্চেনটা ঘুরিয়ে বলা আছে যে বোটের স্পিড ডাউনস্ট্রিমে 16 আর আপস্ট্রিমে 8, তুই বোটের বেগ নির্ণয় করো। আমরা এইমাত্র কি পেলাম? বোটের বেগ নির্ণয় করতে গেলে আপ প্লাস ডাউন বাই 2 করতে হয়। তাহলে এখান থেকে আমরা বোটের বেগ বলতে পারি 16 আর 8 যোগ করলে হয় 24/2 মানে 12, আর কারেন্টের বেগ এখান থেকে আমরা বলতে পারি দুটোর বিয়োগফল বাই 2 মানে বিয়োগ করলে হয় 8, 8/2 মানে 4। তুমি মিলিয়ে দেখো 12 আর 4ই কিন্তু আছে। এবার আমরা কোয়েশ্চেনটা আসি, আমাকে বলছে স্রোতের অনুকূলে, ও বাবা এটাই বলেছে, স্রোতের অনুকূলে 12, প্রতিকূলে 8, তাহলে এখান থেকে স্থির জলে নৌকার বেগটা কত বেরোবে? বলবো স্যার এখান থেকে আমাদের স্থির জলে নৌকার বেগ বেরোবে ডাউনস্ট্রিমের বেগ প্লাস আপস্ট্রিমের বেগ বাই 2 এত কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে কি আসছে আমাদের? 12 8 20/2, তার মানে 10 কিলোমিটার পার আওয়ার। এটা কি? এটা নৌকার বেগ। ওকে স্থির জলে কতটা ডিস্টেন্স কভার করতে হবে? স্থির জলে ওকে কভার করতে হবে 24 কিলোমিটার। তাই বলেছে দেখো, স্থির জলে 24 কিলোমিটার যেতে কত সময় লাগবে, তাহলে ওর টাইম কত লাগবে? টাইম ইকুয়াল টু কভার ডিস্টেন্স বাই স্পিড, আমরা বলবো 2.4 আওয়ার। আমি একদম ভেঙে বুঝিয়ে দিয়েছি, কারো সমস্যা থাকলে আমায় কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা পাশাপাশি এটাও বলবে যে অঙ্কগুলো এইভাবে করছি সেটাই তোমাদের জন্য ভালো হচ্ছে, নাকি আমরা অঙ্কগুলো ডিরেক্টলি শর্টে চলে যাব, আমাকে জানাবে কমেন্ট সেকশনে। পরের কোয়েশ্চেন মুভ করি। কি বলছে? একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 50 পয়সা। একটা ঘুড়ি আর একটা লাটাইয়ের দাম একসাথে 50 পয়সা। লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি। লাটাইয়ের দাম ঘুড়ির থেকে আচ্ছা এখানে 1 টাকা 50 পয়সা মানে 1.50, 1 টাকা বেশি, তাই তো? আমি এখান থেকে লাটাইকে ধরলাম এ। বা তোমরা না এইভাবে না করে, আমি তোমাদের একটা বলেছিলাম মনে করে দেখো, যদি আমাকে দুটো সংখ্যার যোগফল দেওয়া থাকে, দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে আর ডিফারেন্স দেওয়া থাকলে আমরা বড় সংখ্যাটাকে বলি s প্লাস ডি বাই 2, সামেশন প্লাস ডিফারেন্স বাই 2, আর ছোট সংখ্যাটাকে আমরা বলি সামেশন মাইনাস ডিফারেন্স বাই 2। আমাকে অ্যাকচুয়ালি কি কোয়েশ্চেন বলেছে? আমাকে অ্যাকচুয়ালি লাটাই প্লাস ঘুড়ি বলে দিয়েছে 1 টাকা 50 পয়সা, আর আমাকে লাটাইয়ের দাম বলেছে ঘুড়ির থেকে বেশি। কতটা বেশি ঘুড়ির থেকে? বলছে আমাকে 1 টাকা বেশি, এরকমই বলেছে। আমাকে চেয়েছে, তোমার থেকে প্রশ্ন করেছে তুমি বার করো ঘুড়ির দাম কত, মানে সেকেন্ড পার্টটা
সেকেন্ড পার্টটা ঘুড়ির দাম কত, তাহলে ঘুড়ির দাম হবে আমরা বলবো, এখন এইমাত্র দেখলাম দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, ছোট সংখ্যাটা বার করতে গেলে দুটোর ডিফারেন্স বাই 2 করি, তাহলে আমরা দুটোকে ডিফারেন্স করব, আমার হবে 50 পয়সা বাই 2, আমরা একবারে উত্তর বলবো 25 পয়সা। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, আমরা এখান থেকে পেলাম ঘুড়ির দাম 25 পয়সা। বলবে ক্লিয়ার কি ক্লিয়ার না, আমায় জানাবে ক্লিয়ার কি ক্লিয়ার না। চলো দেখে নিই আমরা আজকের তৃতীয় কোয়েশ্চেন কি আছে। পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করো। পরপর 7টা সংখ্যার গড় 20। দেখো আমরা চাইলে এই অঙ্কটাকে আমরা কিন্তু বড় করে করতে পারি, মানে একটা ছোট সংখ্যাটাকে ধরবো x, তারপরেরটা x প্লাস 1, তারপরেরটা x প্লাস 2, তারপরেরটা x প্লাস 3, এইভাবে আমরা কিন্তু করতে পারি। তো আমরা না করে আমরা এই অঙ্কটাকে শর্টেও খুব তাড়াতাড়ি করে দিতে পারি। কিভাবে, এই হচ্ছে আমাদের 7টা সংখ্যা, তো এই হচ্ছে একটা, এই দুটো, এই তিনটে, এই চারটে, 5টা, 6টা এবং 7টা। আমরা জানি যখন সংখ্যা পরপর হয়, যখন পরপর সংখ্যা হয় মিডিলটাই ওদের অ্যাভারেজ হয়, তাহলে এখানে অ্যাভারেজ বলছে কত, অ্যাভারেজ বলছে 20। যদি চাও তো আমি এটার ডেসক্রিপটিভ বইতে ক্লাস তোমাদের অ্যাভারেজের উপর দেখিয়ে দিতে পারি, এবং আমার কিন্তু ক্লাসেও কিন্তু এরকম ক্লাস কিন্তু সব করানো আছে। তো 7টা সংখ্যা যার মিডিলে আছে 20, তুমি আমাকে বলো যদি মিডিলটা 20 হয় তাহলে এর থেকে বড় সংখ্যাটা কি হবে, বলবো স্যার 1 বড় 21, তারপরেরটা 22, তারপরেরটা 23, এবং এর আগেরটা কত হবে, 20-র আগেরটা বলবো 19, তার আগেরটা 18, তার আগেরটা 17। এই হচ্ছে আমাদের সিরিজ বা এই হচ্ছে আমাদের সেট। বলছে বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, বলো বৃহত্তম সংখ্যাটা 23। আশা করছি ক্লিয়ার। ধরো তোমাকে আমি বললাম আমি যে তিনটি পরপর বিজোড় সংখ্যা, তিনটি পরপর বিজোড় সংখ্যার যোগফল, তিনটি পরপর বিজোড় সংখ্যার যোগফল 147 হলে বৃহত্তম সংখ্যাটা, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মান তুমি নির্ণয় করো। ধরো তোমার এই কোয়েশ্চেনটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, ধরো হোমওয়ার্ক এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা এই হোমওয়ার্ক জানাবে। কি বললাম আমি পড়ে দিই একবার। বলছে summation of 3 consecutive odd number is 147, find the greatest and lowest from them। তাদের থেকে তুমি বড়টা আর ছোটটা নির্ণয় করে যদি পরপর তিনটে বিজোড় সংখ্যার যোগফল 147 হয়। চলে যাও পরের কোয়েশ্চেন, দেখে নি কি আছে। বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5, 7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে আমরা 1, 3, 5 আর 7 আমরা রিমাইন্ডার পাবো। কি বলছে কোয়েশ্চেনটা আমাকে বলছে 3 দ্বারা তুমি যখন ভাগ করবে তখন 1 আমার রিমাইন্ডার, আমাকে বলছে যখন তুমি 5 দ্বারা ভাগ করবে তখন আমার 3 রিমাইন্ডার, আমাকে বলছে যখন 7 দ্বারা ভাগ করবে তখন 5 রিমাইন্ডার, আমাকে বলছে যখন 9 দ্বারা ভাগ করবে তখন 7 আমার রিমাইন্ডার। এই তো, এবং সেই নাম্বারটাকে 4 অঙ্কের বৃহত্তম হতে হবে, সেই নাম্বারটাকে হতে হবে 4 অঙ্কের বৃহত্তম। তার আগে তুমি বলো তো আমাকে 3, 5, 7 আর 9 দ্বারা বিভাজ্য সব থেকে ছোট সংখ্যাটা কি। যেহেতু রেকর্ড ক্লাস আমি সময় নষ্ট করবো না, তোমরা নিজেরা এলসিএম করে নেবে, সকলেই পারবে। 3 আর 9 মানে 9, 5 সাথে 35 ইন্টু 9, 35 ধরে 350 থেকে 9 বিয়োগ করলে 315। আমরা বলবো স্যার 315 হচ্ছে সেই সংখ্যা যা এই 4টে দিয়েই বিভাজ্য। আমাকে এবার তুমি বলো 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যাটা কোনটা যা এই 4টে দিয়েই ভাগ যায়। 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কোনটা আমি বার করতে গেলে ভাগ করব, 3 বার যাবে 945, 54, 9, একবার যাবে রিমাইন্ডার নামছে এদিকে 4, এদিকে 3, 2, 234 যদি বাদ দিই আমরা এখান থেকে, তাহলে যে সংখ্যাটা আমরা পাই তা কত, তা হলো 5, 6, 7, 9, 9765, which is exactly divisible by 3, 5, 7 and 9। আমাকে তা চাইনি, আমাকে বলছে 3 দিয়ে ভাগ করলে 2 রিমাইন্ডার, মানে সেই সংখ্যাটা 1 রিমাইন্ডার আসবে 3 দিয়ে ভাগ করলে, মানে 2 বাড়লে ভাগটা মিলে যাবে, 2 বাড়লে ভাগটা মিলে যাবে, 2 বাড়লে ভাগটা মিলে যাবে, 2 বাড়লে ভাগটা মিলে যাবে। যারা বোঝো, তার মানে অ্যাকচুয়ালি 2 বাড়লে ভাগটা মিলবে,
তাহলে ভাগটা মিলবে কোন নাম্বারটা? এই নাম্বারটা। 2 বাড়ালে এই জায়গায় পৌঁছাবে। আরও 2 টাকা দিলে তুমি 20 টাকার দামের ক্যাডবেরি কিনতে পারবে। তাহলে তোমার কাছে আছে কত? বলছো স্যার 2 টাকা কম, মানে 18 টাকা। আরও 2 বাড়ালে নাম্বারটা হবে এটা। তাহলে তোমার কাছে আছে কত? এর থেকে 2 কম, 9763। মজার অঙ্ক, ভালো অঙ্ক, স্ট্যান্ডার্ড অঙ্ক। এত স্ট্যান্ডার্ড অঙ্ক কিন্তু এখানে এসে গেছে, বুঝতে পারছো? প্রিভিয়াস ইয়ারে এর একটা শর্টকাট আছে, তুমি চাইলে করতে পারো। কিরম জানো? ভেবে দেখো যে 3 5 দিয়ে ভাগ করছো, 3 ভাগশেষ। তাহলে 5 দিয়ে দেখো যদি এই নাম্বারটাকে ভাগ করো, 2 ভাগশেষ। জানো 5 দিয়ে তুমি লাস্ট ডিজিটটাকে ভাগ করো, এটাকে ভাগ করলে 2 ভাগশেষ, তাহলে এটা হবে না। 5 দিয়ে ভাগ করছো, 3 ভাগশেষ, এখানে 4 ভাগশেষ আসবে। এই নাম্বারটাকে 5 দিয়ে ভাগ মিলে যাবে। তার মানে একটাই সংখ্যা আছে যা 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ। চাইলে এভাবে করতে পারো। মজার বিষয়। ক্লিয়ার? আমায় কমেন্টে জানাবে অঙ্কটা করে কেমন লাগলো। একটা কোয়েশ্চেন হোমওয়ার্ক থাকলো, বলছে 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8। ধরো সংখ্যাটা 10x প্লাস y, অঙ্কদ্বয়ের যোগফল বলছে আমাকে 8। আর কি বলছে? সংখ্যাটা থেকে যদি 18 বাদ দেওয়া হয়, যে সংখ্যাটা আমার ছিল তার থেকে যদি আমরা 18 বাদ দিই, সংখ্যাটা উল্টিয়ে যায়, মানে এরকম হয়ে যায়। তোমাকে বলছে সংখ্যাটা কত ছিল। উল্টে যায় মানে কি? মানে 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 51 উল্টালে হয় 15, 21 উল্টালে হয় 12, 31 উল্টালে হয় 13। এরকম বিষয়টা বলছে। চলো সলভ করি আমরা এখান থেকে। আমরা বলতে পারি এই এক্স আর ওয়াইকে এদিকে নিয়ে এলে 10x প্লাস ওয়াই মাইনাস 10y মাইনাস এক্স ইকুয়াল টু 18। এখান থেকে বলতে পারি আমরা 9x মাইনাস 9y ইকুয়াল টু 18। এখান থেকে আমরা বলতে পারি x মাইনাস ওয়াই, মানে 9কে কমন নিলাম, 9কে কমন নিয়ে ওপাশে গেলে কেটে গেলে 2, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। তাহলে x মাইনাস ওয়াই কত পেলাম? 2। দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, তাহলে বড় সংখ্যাটা হবে দুটোর যোগফল বাই 2, তার মানে 5। আর ছোট সংখ্যাটা হবে দুটোর বিয়োগফল বাই 2, বিয়োগ করলে হয় 6 বাই 2 মানে 3। তার মানে x এর মানটা 5, y এর মানটা 3, তাহলে 10 ইন্টু 5 প্লাস 3, তাহলে নাম্বারটা হবে 50 প্লাস 3, আমরা বলবো 53 হচ্ছে নাম্বারটা। এটা গেল ডেসক্রিপটিভ প্রসেস। আসি আমরা শর্টকাট অপশন টেস্ট, সব থেকে ভালো। দেখো প্রথম যে নাম্বারটা আছে তার থেকে তুমি 18 বাদ দাও। 18 বাদ দিলে কত হবে? 6, 26। নাম্বারটা কি উল্টালো? বলবো না স্যার। 18 বাদ দাও, 44। নাম্বারটা কি উল্টালো? বলবো না স্যার। 18 বাদ দাও, নাম্বারটা কি উল্টালো? বলবো না স্যার। 18 বাদ দাও। তাই তো বলেছে আমাকে যে নাম্বারটা থেকে 18 বাদ দিলে সংখ্যাটা উল্টে যায়। 18 বাদ দাও, 35। নাম্বারটা কি উল্টালো? বলবো হ্যাঁ স্যার। এই যে 53 উল্টে গিয়ে 35, আমরা উত্তরে বলবো স্যার 53 উত্তর হবে। দেখো তাই আমার উত্তর এসেছিল। ভীষণ মজার জায়গা, বুঝলে? মজা মানে মজা আছে নাকি? তো বলছে কত বছরে কোনো টাকা 18.75% রেটে দ্বিগুণ হয়ে যাবে। এটা তোমাদের আমি করব না। এই কোয়েশ্চেন তোমাদের আমি প্রচুর পরিমাণে করিয়েছি, লক্ষ লক্ষ কোটি কোটি বার করিয়েছি। না পারলে বলো, সে নয় করিয়েই দেবো। এটা তোমরা কমেন্ট সেকশনে জানাও আমাকে যে স্যার তোমরা সরল সুদে দ্বিগুণ করতে গেলে কত বছর তোমাকে ওয়েট করতে হবে। জানাও কমেন্ট সেকশনে। পরের কোয়েশ্চেন, 680 টাকা এবিসির মধ্যে এমনভাবে ভাগ করা হলো যেন এ বি এর 2/3 অংশ পায়। কি বলছে? বলছে এ বি এর 2/3 অংশ পায়, বি কে ধরো 3, তাহলে অটোমেটিক এ হয়ে যাবে 2। আর বলছে বি সি এর 1/4 অংশ পায়, বি সি এর 1/4 অংশ পায়, তাহলে সি কে ধরো 4, তাহলে বি হয়ে যাবে 1। এখান থেকে তোমরা এবিসির মধ্যে রেশিও পেয়ে যাবে। পাবে কিনা বলো? তাহলে এবিসির মধ্যে রেশিও কত হবে? এর মানটা হবে লম্বালম্বি গুণ 2 1 2, বি এর মানটা হবে ক্রস গুণ 3 1 3, আর সি এর মানটা হবে শেষ লম্বালম্বি গুণ 3 4 12। আমরা এবিসির মান পেয়ে গেলাম। এর মানটা 2, বি এর মানটা 3, আর সি এর মানটা 12। 3 থেকে যোগ করলে কত হয় জানো? 2 আর 3 5 আর 12 17, যোগ করলে হয় 17। অ্যাকচুয়াল যোগফলটা 680 টাকা। তিনজনে মিলে 17 ইউনিট পায় বা 680 টাকা পায়। তাহলে 1 মানে কত? 1 মানে 4, 4 17 68, মানে 1 মানে 40 টাকা। তাহলে এ কত পেয়েছে? 1 মানে 40, 2 মানে 40 দুগুণী 80। বি কত পেয়েছে?
3 চল্লিশে 120, সি কত পেয়েছে 12 ইন্টু 40, 4 12 48, 480, কারটা চেয়েছে বলছে আমাকে বি কত পাবে, মানে আমরা বলবো 120 টাকা। আমি কি ক্লিয়ার করতে পারলাম না বলবে? সকলে আমাকে ঝাপাঝাপি একটু আওয়াজ দেবে, হ্যাঁ স্যার বা না স্যার। চলো পরের কোয়েশ্চেন। ভীষণ মজার সিম্পলিফিকেশন, খুব মজার জায়গা। কিভাবে করব খেয়াল করবে। তোমরা কি এটা জানো √a মানে যদি 7 হয় তাহলে a মানে কত হয়? আগে পজ করে আমাকে কমেন্টে জানাও তো। √a মানে যদি 7 হয়, বলবো স্যার a মানে √a মানে 7, তাহলে a মানে হবে 7 স্কোয়ার 49। এখানে রুট থাকলে এদিকে গেলে স্কোয়ার হয়ে যায় না, হয় কি না বলো? তাহলে এখানে আমাকে রুট আছে, তাহলে এখানে 2n যখন এই রুটটা উঠে যাবে তাহলে সে 64-র মাথায় চলে যাবে স্কোয়ার হিসাবে। এবার আমরা লিখব 2n 64 মানে কি জানো? 64 মানে 64 যদি ফ্যাক্টরাইজ করি কি হয় জানো? 2⁶ হয়। তুমি দেখবে, আমি দেখাচ্ছি তোমাকে, তুমি খেয়াল করে দেখো। 2 কটা আছে? 1 2 3 4 5 6, তার মানে 64 মানে 2⁶ লিখে দাও। তাহলে 64 মানে 2⁶, তার মাথায় ছিল 2, তাহলে আলটিমেটলি 2n মানে কত? 2⁶ 2 12। তাহলে 2n মানে 212, তাহলে n এর মানটা কত বলবো স্যার? বেস ইকুয়াল হওয়ায় n এর মানটা আমরা বলবো 12। দেখো তো ক্লিয়ার কিনা বলো, মজার জায়গা কিনা বলো। তো এই কোয়েশ্চেন তোমাদের যদি ঘুরিয়েও দেয় তাও কি খুব সমস্যা হবে? একটা কোয়েশ্চেন হোমওয়ার্ক থাকলো। আজকের সেশনটা ছোট, তোমরা জানিও আমাকে কেমন লাগলো। আজকে রাত্রেবেলা আমি একটা বড় মানে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যেখানে আমি অ্যাডভান্স পার্ট করাবো, করো ভালো লাগবে, সঙ্গে থাকো। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে ক্লাস অ্যাটেন্ড করার জন্য। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। এই ছবিটা আমার ইউনিভার্সাল পিকচার, আমাকে নাম সার্চ করবে সোশ্যাল মিডিয়ার, কিন্তু আমি সব জায়গাতেই আছি। হতে পারে আমি হয়তো সব জায়গাতে সবসময় ফ্রিকোয়েন্ট থাকতে পারি না, আমাকে মেসেজ করে নিও, দেরি হলেও কিন্তু তুমি উত্তর পাবে, ফলো করে রাখতে পারো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, রেগুলার ক্লাস করো, জীবনে সাফল্য আসুক এই চাই। লাভ ইউ অল, টাটা। আবার কালকে এই সিরিজের নেক্সট ক্লাস আগামীকাল সকাল 7টা। টাটা।